আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন ভিত্তিক কার্যক্রমের অনন্য অংশ পাওয়ার পাবলিকেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এসকে রাইয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই আমার সঙ্গে যেমন পরিচিত, আমিও আপনাদের সঙ্গে বেশ পরিচিত। তো আমার আজকের ক্লাসের বিষয়বস্তু বা টপিক হচ্ছে ক্লজ। ইংরেজি ব্যাকরণের বেশ জটিল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্লজ। তো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহ করে আপনারা যুক্ত হন এবং প্রিয় শিক্ষার্থীরা, অতি দ্রুত আপনারা এই ক্লাসে যুক্ত হন এবং কমেন্টসের মাধ্যমে ক্লাসটিকে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত করে তুলুন। শিক্ষার্থীবৃন্দ, সহপাঠীদেরকে এই ক্লাসে যুক্ত করার জন্য অনুরোধ করছি। খুব দ্রুতই আমরা মূল ক্লাসে প্রবেশ করব। প্রিয় শিক্ষার্থীরা, অতি দ্রুত এই লাইভে যুক্ত হন। আমরা এখনই মূল আলোচনায় প্রবেশ করছি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, আর দেরি করা যাচ্ছে না। আপনারা আস্তে আস্তে ক্লাসে যুক্ত হতে থাকুন। প্রিয় শিক্ষার্থীরা, যেদিন ক্লাসে শিডিউল দেওয়া থাকবে আপনারা একদম সময় মতো যুক্ত হয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ওকে শিক্ষার্থীরা, আমার আলোচনার বিষয়বস্তু ক্লজ। ক্লজ শব্দটির বাংলা মানে হচ্ছে খণ্ড বাক্য বা বাক্যাংশ। ক্লজ শব্দটির বাংলা মানে হচ্ছে খণ্ড বাক্য বা বাক্যাংশ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লজ কাকে বলে এবং এই ক্লজ চেনার উপায়, এই নিয়ে আমাদের মনের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে। ইনশাআল্লাহ আজকের ক্লাসটি করার পর আমরা ক্লজ চেনার ব্যাপারে এবং পরীক্ষায় ক্লজের প্রশ্ন উত্তর করার ব্যাপারে এক ধাপ এগিয়ে যাব এবং আগামী সোমবার দ্বিতীয় ক্লাসটি করার পর ক্লজ নিয়ে আল্লাহর রহমতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই বিশ্বাস, এই আশা আমি ব্যক্ত করছি আপনাদের সঙ্গে। তো প্রিয় শিক্ষার্থীরা, অধিকাংশ পরীক্ষার্থী বা শিক্ষার্থী আমরা গুলিয়ে ফেলি যে ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা কোথায়। আমরা ফ্রেজকে ক্লজ মনে করি, ক্লজকে ফ্রেজ মনে করি। তো সেই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি বোর্ডে লিখে রেখেছি, ক্লজ হচ্ছে বাক্যের অংশ বা শব্দের সমষ্টি। আমরা এটাও জানি ফ্রেজ মানে হচ্ছে কি শব্দের সমষ্টি বটে, কিন্তু ফ্রেজ এবং ক্লজের মধ্যে অবশ্যই গুণগত পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাকে মাথায় রাখতে হবে একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব এর সমন্বয়েই শুধুমাত্র একটি ক্লজ গঠিত হয়। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে মাথায় রাখতে হবে একটি সাবজেক্ট ও একটি ফিনিট ভার্ব এর সমন্বয়েই শুধুমাত্র একটি ক্লজ গঠিত হয়। তাহলে স্যার, ফ্রেজের সঙ্গে ক্লজের গুণগত পার্থক্য একটি জায়গায় কি? ফ্রেজের মধ্যে কোনো ফিনিট ভার্ব নেই। ফ্রেজের মধ্যে কোনো ফিনিট ভার্ব নেই, কিন্তু ক্লজের মধ্যে একটি ফিনিট ভার্ব আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতে চাই, ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ বা শব্দের সমষ্টি, কিংবা অনেকে খণ্ড বাক্য বলে থাকেন, যেখানে
একটি সাবজেক্ট আছে এবং একটি ফিনিট ভার্ব আছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাকে প্রশ্ন করা হয় ফিনিট ভার্ব কি বা ফিনিট ভার্ব আমি কিভাবে চিনব, অধিকাংশ শিক্ষার্থীরাই কনফিউশনে পড়ে যায়, ব্যাখ্যা করতে বা বোঝাতে সক্ষম হয় না। আজকের ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে ফিনিট ভার্ব চিনতে এবং ফিনিট ভার্ব যাতে ভবিষ্যতে আপনারা অন্যকেও চেনাতে পারেন সেই রাস্তাটি ক্লিয়ার করে দিব। একটু কষ্ট করে লিখুন আমার সাথে। ওকে, আমি 3-4টি বাক্য লিখছি, আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখুন এবং ধরার চেষ্টা করুন। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর বাক্যে আমি লিখছি হি ইজ গোয়িং টু মার্কেট to buy a dress. He is going to market to buy a dress. Number 2 তে লিখছি he goes to market to buy a dress. 3 নম্বরে লিখছি he went to market to buy a dress. 4 নম্বরে লিখছি I go to market to buy a dress. প্রিয় শিক্ষার্থীরা, খুব দ্রুত আপনারা এই 4টি বাক্য লিখুন, তারপর আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ফিনিট ভার্ব কোনটি এবং কিভাবে আমরা ফিনিট ভার্ব চিনব। খুব দ্রুত লিখে ফেলুন। ওয়ালাইকুম আসসালাম তাসমিয়া, শাকিলা, শারমিন, অধরা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সম্ভবত এই 4টি বাক্য লিখতে পেরেছেন। ওকে, আমি প্রথম বাক্যে কি লিখেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রিয় শিক্ষার্থী, আমি প্রথম বাক্যে কি লিখেছি, সাবজেক্ট হচ্ছে হি, তার সঙ্গে আছে ইজ গোয়িং টু মার্কেট টু বাই এ ড্রেস। প্রিয় শিক্ষার্থী, যদি প্রথম বাক্যটি আমি চিন্তা করি তাহলে আমি দেখতে পাবো এই বাক্যের ভার্ব অংশ হচ্ছে ইজ গোয়িং, আর দ্বিতীয় অংশে আমরা আবারও ভার্ব অংশ পাচ্ছি টু বাই। দ্বিতীয় বাক্যটি খেয়াল করুন, ভার্ব অংশে পাচ্ছি গোজ আর দ্বিতীয় ভার্ব অংশে পাচ্ছি টু বাই। তৃতীয় বাক্যটি খেয়াল করুন, ভার্ব অংশে পাচ্ছি ওয়েন্ট আর দ্বিতীয় ভার্ব অংশে পাচ্ছি টু বাই। চতুর্থ বাক্যটি খেয়াল করুন, ভার্ব অংশে পাচ্ছি গো আর দ্বিতীয় ভার্ব অংশে পাচ্ছি টু বাই। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে ভার্বটি আমি চিহ্নিত করেছি, আপনি এই ভার্বটির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করুন তো। আই এর সঙ্গে গো হয়েছে এবং ভার্বের বেস ফর্ম হয়েছে, যার সঙ্গে বাড়তি কোনো এস, ইএস বা আইএনজি যুক্ত হয়নি, এবং গো নামক এই ভার্বটি দেখে আমি নিঃসন্দেহে চিনতে পারি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমি রিপিট করছি, প্রিয় শিক্ষার্থী, বিষয়টি আমি রিপিট করছি। এই গো নামক ভার্বটি দেখে আমি বুঝতে পারছি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং আমি আরো বুঝতে পারছি এটি ভার্বের বেস ফর্মে আছে, এর সঙ্গে বাড়তি কোনো এস বা ইএস কিংবা আইএনজি যুক্ত হয়নি। এবং পাশাপাশি আপনি খেয়াল করবেন, আমি যদি এই পর্যন্ত বলে থেমে যাই আই গো টু মার্কেট, নিঃসন্দেহে বাক্যটির একটি অর্থ দাঁড়ায়। তাহলে গো নামক ভার্বটির বৈশিষ্ট্য হচ্ছে এই গো দেখে আমি টেন্স চিনতে পেরেছি, গো দিয়ে আমি এই বাক্যটির অর্থকে প্রকাশ করতে পেরেছি।
ঠিক আগের বাক্যটি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, গো এর স্থলে আমি কি লিখেছি ওয়েন্ট। ওয়েন্ট নামক ভার্বটি দেখে আমি চিনতে পেরেছি এটি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আমি দেখতে পেয়েছি পাস্ট টেন্স হওয়ার কারণে গো ভার্বটির রূপের পরিবর্তন হয়েছে। আবার এটিও সত্য ওয়েন্ট নামক ভার্বটি এই বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে। আপনি এই বাক্যটি খেয়াল করুন, হি গোস টু মার্কেট। প্রিয় শিক্ষার্থী, আপনি দেখতে পাচ্ছেন ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়েছে, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাও প্রকাশ করেছে এবং হি গোস টু মার্কেট এটি একটি পূর্ণাঙ্গ বাক্য। এই বাক্যকে এবার খেয়াল করি, হি ইজ গোইং টু মার্কেট। ইজ গোইং দেখে আমি চিনতে পেরেছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এটাও বুঝতে পেরেছি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে হি ইজ গোইং টু মার্কেট দিয়ে একটি বাক্যের অর্থকে প্রকাশ করা সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখুন গো, গোস, ওয়েন্ট বা ইজ গোইং নামক এই ভার্বগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এগুলো দেখে টেন্স শনাক্ত করা যায় এবং এই গো, ওয়েন্ট, গোস এবং গোইং এরা নিজেরাই এই বাক্যটিকে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে সক্ষম। এবার খেয়াল করুন তো প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমি ব্যবহার করেছি টু বাই। প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমি ব্যবহার করেছি টু বাই। পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমি ব্যবহার করেছি টু বাই। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একদম বেস ফর্মের জন্য আমি ব্যবহার করেছি টু বাই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন তো, যদি বাক্যটি এমন হয় হি টু বাই এ ড্রেস, তাহলে মোটেও কোনো পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয় না। ঠিক একই ভাবে আই টু বাই এ ড্রেস, কোনো পূর্ণাঙ্গ বাক্য তৈরি হয় না। সুতরাং এই টু বাই নামক ভার্বটি দেখে কখনোই আমি টেন্স চিনতে পারি না এবং টু বাই দিয়ে কখনোই আমি পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ করতে পারি না। সুতরাং আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে টু বাই নামক যে ভার্বটি আমি লিখে রেখেছি, এই টু বাই নামক ভার্বের অযোগ্যতা হচ্ছে এটি টেন্স নির্ণয় করতে পারে না। রিপিট করছি, টু বাই দিয়ে টেন্স নির্ণয় করা যায় না। দুই, টু বাই দিয়ে বাক্যের অর্থকে প্রকাশ করা যায় না। প্রিয় শিক্ষার্থী, এবার আপনারা কিন্তু একটি সংজ্ঞা তৈরি করে ফেলতে পারেন। ইজ গোইং টেন্স চেনা যায়, ইজ গোইং থেকে গোজ হয়, রূপের পরিবর্তন হয়, এছাড়াও নিজে নিজেই বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে। তাহলে স্যার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে ভার্ব নিজে নিজেই বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে। দুই, টেন্স পারসন এবং সাবজেক্ট অনুযায়ী যেই ভার্বের রূপের পরিবর্তন ঘটে। তিন, যেই ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় সেই হচ্ছে ফিনিট ভার্ব। খুব ঠান্ডা মাথায় আবার বলছি, শুনে নেবেন, লিখে নেবেন, রেকর্ডেড ভিডিও আবার দেখবেন। ফিনিট ভার্বের সংজ্ঞা কি? বাজারের বইগুলো পড়লে আপনি পূর্ণাঙ্গভাবে ফিনিট ভার্ব ক্লিয়ার হতে পারবেন না। শিখে নিন। নাম্বার 1, যে ভার্ব নিজে নিজেই বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে। নাম্বার 2, যেই ভার্ব সাবজেক্ট পারসন এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটাতে পারে। নাম্বার 3, যেই ভার্ব দেখে বাক্যের টেন্স নির্ণয় করা যায় সেই হচ্ছে ফিনিট ভার্ব। যে কোনো একজন কমেন্টসে এই সংজ্ঞাটি সুন্দর করে লিখে ফেলুন। যে কোনো একজন কমেন্টসে এই সংজ্ঞাটি সুন্দর করে লিখে ফেলুন। এবার আসি নন ফিনিট ভার্বটা কি সেটাও আমাকে শিখে রাখতে হবে। ঠিক উল্টো, এক, যেই ভার্ব বাক্যের অর্থকে নিজে নিজে প্রকাশ করতে পারে না। নাম্বার 2, যেই ভার্ব সাবজেক্ট পারসন এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটায় না। নাম্বার 3, যেই ভার্ব দেখে টেন্স নির্ণয় করা সম্ভব হয় না সেই হচ্ছে নন ফিনিট ভার্ব। দুটো সংজ্ঞাই যে কোনো একজন কমেন্টসে একটু লিখুন, তারপর আমি এগিয়ে যাচ্ছি।
ধন্যবাদ ইব্রাহিম। ইব্রাহিম আপনাকে ধন্যবাদ। রিপিট করছি প্রিয় শিক্ষার্থী আমি রিপিট করছি, একটু কষ্ট করে সংখ্যাটি কমেন্টসে লিখুন। আর যারা কমেন্টসে লিখতে পাচ্ছেন না তারা অনুগ্রহ করে খাতায় লিখে ফেলুন। এইভাবে কিন্তু বইয়ের মধ্যে ব্যাখ্যা করে বলে দেওয়া নেই। আমি ফিনিট ভার্বের সংজ্ঞা দিচ্ছি, খুব ঠান্ডা মাথায় শুনুন এবং লিখুন। ফিনিট ভার্বের সংজ্ঞা: 1, যেই ভার্ব নিজেই বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, অন্য ভার্বের সহযোগিতা প্রয়োজন হয় না। 2, যেই ভার্ব সাবজেক্ট, পার্সন এবং টেন্স অনুযায়ী রূপের পরিবর্তন ঘটায়। নাম্বার 3, যেই ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় তাকে ফিনিট ভার্ব বলা হয়। রিপিট করছি আবার, নিজেই বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, অন্য কোনো ভার্বের সহযোগিতার প্রয়োজন হয় না। নাম্বার 2, সাবজেক্ট, পার্সন এবং টেন্স অনুযায়ী যেই ভার্ব রূপের পরিবর্তন ঘটায়। নাম্বার 3, যেই ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় তাকেই ফিনিট ভার্ব বলা হয়। যেমন খেয়াল করুন, গো কখনো গো, কখনো গোস, কখনো ওয়েন্ট এবং কখনো ইজ গোইং। সুতরাং রূপের পরিবর্তন ঘটেছে। আবার গো দেখে চেনা যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওয়েন্ট দেখে চেনা যায় পাস্ট ইনডিফিনিট টেন্স, ইজ গোইং দেখে চেনা যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এছাড়াও হি ইজ গোইং টু মার্কেট বা হি গোস টু মার্কেট বা হি ওয়েন্ট টু মার্কেট কিংবা আই গো টু মার্কেট, ঠিক এতটুকু দিয়েই বাক্যকে প্রকাশ করা যেতে পারে। সুতরাং এই ভার্ব নিজেই বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে। সুতরাং এই ভার্ব হচ্ছে ফিনিট ভার্ব। আশা করি লিখে ফেলতে পেরেছেন। যারা এখনো লিখতে পারেননি, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, রেকর্ডেড ভিডিও দেখবেন তারপর লিখবেন। পক্ষান্তরে দেখুন তো, 2/2/2/2/2 4বারই 2 হয়েছে, অর্থাৎ সাবজেক্ট, পার্সন এবং টেন্স অনুযায়ী 2 এর রূপের কোনো পরিবর্তন হয়নি। 2, 2 নিজে কখনোই বাক্যের অর্থকে প্রকাশ করতে পারে নাই। যেমন হি টু বাই এ ড্রেস বাক্য হয়নি, আই টু বাই এ ড্রেস বাক্য হয়নি। নাম্বার 3, 2 দেখে কখনোই টেন্স নির্ণয় করা সম্ভব না। সুতরাং 2 হচ্ছে একটি নন ফিনিট ভার্ব। বাংলায় ফিনিট মানে সমাপিকা, নন ফিনিট মানে অসমাপিকা। রিপিট করছি, বাংলায় ফিনিট মানে সমাপিকা, নন ফিনিট মানে অসমাপিকা। মাহবুব লিখেছেন, ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম, খুশি হলাম যে আপনি বুঝতে পেরেছেন, এতে আমার সার্থকতা। শিক্ষকের সার্থকতা অবশ্যই শিক্ষার্থীর সাফল্যের মধ্যেই নিহিত। শিক্ষকের সার্থকতা, ক্লাসের সার্থকতা শিক্ষার্থীর সাফল্যের মাঝে নিহিত, অন্য কোথাও নেই। থ্যাংক ইউ, খুবই খুশি হলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি ক্লজের আলোচনায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার কিন্তু আমরা বুঝতে পেরেছি যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফিনিট ভার্ব থাকবে, এই দুই মিলে ক্লজ হবে। আমি 3টি বাক্য লিখছি। প্রিয় শিক্ষার্থী, আমি 3টি বাক্য লিখছি। প্রথম বাক্য লিখছি প্রিয় শিক্ষার্থীরা, I could not attend the class last night. I could not attend the class last night. প্রথম বাক্য।
দ্বিতীয় বাক্য, as I was ill, comma, I could not attend the class last night. Number 3, I was ill and I could not attend the class last night. খুব মনোযোগ দিবেন, তেমন একটি লেখার প্রয়োজন নাই, জাস্ট বুঝে নেবেন, প্লিজ বুঝে নেবেন। প্রথম বাক্য খেয়াল করুন প্রিয় শিক্ষার্থীরা, I could not attend the class last night. দেখুন তো প্রিয় শিক্ষার্থীরা, সাবজেক্ট আছে I, could not আছে। প্রিয় শিক্ষার্থীরা, could not দেখে কিন্তু আমরা টেন্স নির্ণয় করতে পারছি। সুতরাং সাবজেক্ট পেয়েছি, ফিনিশ ভার্ব পেয়েছি। ওকে, দ্বিতীয় বাক্যটি খেয়াল করুন, as I was ill I could not attend the class last night. I could not attend the class last night এটি একটি স্বাধীন বাক্যাংশ। এখানে সাবজেক্ট আছে, এখানে ফিনিশ ভার্ব আছে এবং পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করা যায়। কিন্তু খেয়াল করুন তো, as I was ill, এই as নামক মার্কারটি থাকার কারণে, as নামক মার্কার বা চিহ্নটি থাকার কারণে কি হয়ে গেছে, এই বাক্যটি এই বাক্যাংশের উপর নির্ভরশীল হয়ে গেছে। as I was ill এর কোনো নিজস্ব অর্থ নেই, as I was ill এর কোনো নিজস্ব অর্থ নেই। রিপিট করতেছি, as I was ill এর কোনো নিজস্ব অর্থ নেই। 3 নম্বর বাক্য খেয়াল করুন, I was ill and I could not attend the class. I was ill এটি একটি স্বাধীন অংশ যার অর্থ আছে, আবার I could not attend the class last night এটিও আরেকটি স্বাধীন অংশ, এরও একটি অর্থ আছে। একটি মার্কার and দ্বারা যুক্ত হয়েছে দুটো বাক্য বা বাক্যাংশ। প্রিয় শিক্ষার্থীরা, দেখুন তো, I could not attend the class last night এটি কারো উপরে নির্ভরশীল না। as I was ill এই অংশটি নির্ভরশীল অংশ এবং একটি মার্কার দ্বারা দুটো স্বাধীন অংশকে যোগ করা হয়েছে। এই তিনটি টাইপ দেখে আমরা ক্লজের টাইপ নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই মাথায় রাখবেন, ক্লজ 3 প্রকার। ক্লজ কয় প্রকার? 3 প্রকার। কি কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। রিপিট করছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা, প্রিন্সিপাল ক্লজ এর অপর নাম মেইন ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এর অপর নাম মেইন ক্লজ। এর বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ক্লজ একটা সিম্পল সেন্টেন্সের মতো, এ কারো উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল নয়। এ কারো উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল নয়। নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। সাবঅর্ডিনেট ক্লজ একটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল। আর সাবঅর্ডিনেট ক্লজ কিভাবে চিনি? আমরা মার্কার দ্বারা চিনি যে এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের মধ্যে কোনো রকম কোনো মার্কার নেই। খেয়াল করবেন সবাই, প্রিন্সিপাল ক্লজে কোনো মার্কার নেই। প্রিন্সিপাল ক্লজে কোনো মার্কার নেই, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজে কোনো ক্লজ মার্কার নেই। প্রিন্সিপাল ক্লজে কোনো ক্লজ মার্কার নেই। সাবঅর্ডিনেট ক্লজে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে এবং নাম্বার 3, কোঅর্ডিনেট ক্লজেও কোঅর্ডিনেট ক্লজ মার্কার আছে। অর্থাৎ এক নম্বরে আমরা মনে রাখবো, যে কারো উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল নয় সেই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। যে অর্থ প্রকাশের জন্য একটি প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবং নাম্বার 3 হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়ে কোঅর্ডিনেট ক্লজ গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা,
এন্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এই পুরাটাই এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এই পুরোটি একটি কোঅর্ডিনেটিং ক্লজে পরিণত হয়েছে। এন্ড আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এই পুরোটি একটি কোঅর্ডিনেটিং ক্লজে পরিণত হয়েছে। এবার আপনাকে জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটি কি মার্কারগুলো। অর্থাৎ আপনি মার্কার দেখেই চিনে নেবেন যে কোনটা কোন ধরনের ক্লজ। আপনি মার্কার দেখেই চিনে নেবেন কোনটি কোন ধরনের ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যেই বলে দিয়েছি প্রিন্সিপাল ক্লজের কোনো মার্কার নেই। প্রিন্সিপাল ক্লজের কোনো মার্কার নেই। মার্কার আছে সাবঅর্ডিনেটিং ক্লজের, মার্কার আছে কোঅর্ডিনেটিং ক্লজের। তো খুব সহজেই মনে রাখুন, কমপ্লেক্স সেন্টেন্স গুলোতে আপনি যে মার্কার গুলো দেখেছিলেন ওগুলোই হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, আর কম্পাউন্ড সেন্টেন্সে আপনি যে মার্কার গুলো দেখেছিলেন ওগুলোই হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ মার্কার। আমি এখন সুন্দর করে বোর্ডে লিখে দিচ্ছি, আপনি অবশ্যই লিখে নেবেন এবং হৃদয়স্থ করবেন। ওকে, শিরোনাম লিখুন সবাই, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার সমূহ। সবাই শিরোনাম লিখুন, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার সমূহ। শিরোনাম লিখুন সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার, অর্থাৎ কোন সমস্ত মার্কার গুলো দেখলে। আচ্ছা, ষান্মাসিক একটি প্রশ্ন করেছেন প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্স কি আলাদা? না, সিম্পল সেন্টেন্স যা তাই একটি প্রিন্সিপাল ক্লজ। থ্যাংক ইউ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। যাহাই সিম্পল সেন্টেন্স তাহাই একটি প্রিন্সিপাল ক্লজ, কারণ সিম্পল সেন্টেন্সেও একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে, আর একটি প্রিন্সিপাল ক্লজেও একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ এবং সিম্পল সেন্টেন্স কি আলাদা? আমি তো উত্তর দিলাম হ্যাঁ। ওকে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার গুলো খুব মনোযোগ দিয়ে শিখে নিন, লিখে নিন, একটু কষ্ট করে লিখে নিতে হবে, আর আজকের ক্লাসের উপর একটি নোট তৈরি করবেন প্লিজ। লিখুন WH ওয়ার্ড সমূহ। WH ওয়ার্ড সমূহ কি কি স্যার? WH ওয়ার্ড সমূহ কি কি? খুব ঠান্ডা মাথায় শিখুন। হু, হুইচ, হোয়াট, হুজ, হোম। হু, হুইচ, হোয়াট, হুজ, হোম। তার সঙ্গে লিখুন when, where, why, how। when, where, why, how লিখুন সবাই। 9টি who, which, what, whose, whom। ঠিক আছে, when, where, why, how, মোট 9টি WH ওয়ার্ড সমূহ লিখুন। ওকে, তো এই 9টি হচ্ছে WH ওয়ার্ড, তাই না? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দেখি আপনারা কি উত্তর দিতে পারেন। যিনি উত্তর দিতে পারবেন আমি খুবই খুশি হব। এই 9টি WH ওয়ার্ডকে আমি দুইটা টাইপসে লিখেছি। প্রথমে লিখেছি হু, হুইচ, হোয়াট, হুজ, হোম, আর তারপরে কি লিখেছি when, where, why, how। আমি কি দ্বিচারিতভাবে দুইটা দলে ভাগ করে লিখেছি। আপনারা বলবেন এই গ্রুপ আর এই গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য কি? এই গ্রুপ আর এই গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য কি? দেখি কে কমেন্টসে সঠিক উত্তরটি আমাকে দিতে পারেন। এই গ্রুপ এবং এই গ্রুপ, দুইটা গ্রুপের মধ্যে পার্থক্য কি? দেখি কে আমাকে কমেন্টসে উত্তরটি দিতে পারেন। আমি বলেছি এই দুই গ্রুপের মধ্যে পার্থক্য কি? কমেন্টস করুন, চেষ্টা করুন। এই দুই গ্রুপের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, দেখি কে পারে।
স্পষ্টভাবে উত্তর লিখুন। এই দুই গ্রুপের মধ্যে একটি পার্থক্য আছে, স্পষ্টভাবে আমাকে উত্তর দিন। হ্যাঁ, এলোমেলো ভাবে আপনারা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছেন, আমি খুশি হয়েছি, কিন্তু স্পষ্টভাবে উত্তর দিতে পারলে আমি খুব খুশি হব। মুন, রোজ, মুক্তা, কিছুটা ঠিক আছে, পুরোটা ঠিক নাই। ওকে, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা কাছাকাছি পেরেছেন, এতে আমি খুশি। খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। হু, হুইচ, হোয়াট, হুজ, হোম এরা হচ্ছে প্রথমত ইন্টারোগেটিভ প্রোনাউন, দ্বিতীয়ত এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। প্লিজ খেয়াল করবেন, হু, হুইচ, হোয়াট, হুজ, হোম এরা ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? আর when, where, why, how এদের নাম হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এদের নাম হচ্ছে কি? রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, রিলেটিভ অ্যাডভার্ব। এই চারটি শব্দ খুব ভালো করে আজকে মাথায় রাখবেন যে অ্যাডভার্ব চেনার উপায় কি। when দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যাবে, where দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যাবে, why দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যাবে, how দিয়ে প্রশ্ন করলেও অ্যাডভার্ব পাওয়া যাবে। অর্থাৎ একটু কষ্ট করে লিখে নিন। প্রথমত when, where, why, how এরা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, এবং এটিও লিখে নিন এদের দিয়ে প্রশ্ন করলে, এদের দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। কষ্ট করে লিখে নিন। ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা লিখতে পেরেছেন। আমি সামনে এগিয়ে যাই, অনেক লম্বা আলোচনা আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা ইতিমধ্যে আংশিকভাবে শিখতে পেরেছি সাবঅর্ডিনেট ক্লজ মার্কারের মধ্যে নাম্বার 1 এ কি আছে? WH ওয়ার্ড সমূহ। WH ওয়ার্ড সমূহ কয়টি স্যার? আপাতত আমরা দেখতে পাচ্ছি এখানে 9টা WH ওয়ার্ড আছে। এর সঙ্গে কি যুক্ত হবে স্যার? দ্যাট যুক্ত হবে, হয়ে গেল 10টা। WH ওয়ার্ড আছে 9টি, তার সঙ্গে কি যুক্ত হয়েছে? দ্যাট যুক্ত হয়েছে, হয়ে গেল কি 10টি। ওকে, এর সঙ্গে লিখে ফেলুন স্যার as, since, though, although লিখুন সবাই as, since, though, although, if, unless, till, until সবাই লিখুন একটু কষ্ট করে as, since, though, although, till, until। ঠিক আছে স্যার, লিখুন সবাই, লিখুন then, lest লিখুন সবাই then, lest মুছতেছি উপর থেকে একটু মুছতেছি so that, in order that, scarcely, hardly, barely ইত্যাদি। আপনাকে আর কষ্ট করে মনে রাখতে হবে না, আপনি এই কয়টা প্রাথমিকভাবে মনে রাখুন প্লিজ। রিপিট করতেছি প্রিয় শিক্ষার্থী, খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখবেন সাবঅর্ডিনেট ক্লজ মার্কার গুলো। আপনি যদি সাবঅর্ডিনেট এই ক্লজ মার্কার গুলো সিম্পলি মনে রাখতে পারেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ক্লজ গুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, সেলডম হতে পারে, সেলডম হতে পারে, কোনো সমস্যা নাই। আর অনেক কিছুই হতে পারে প্রিয় শিক্ষার্থীরা, আর অনেক কিছুই হতে পারে। চাকরির পরীক্ষার প্রশ্ন ঘেটে, চাকরির পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেগুলোরই একটি তালিকা আমি তৈরি করেছি স্যার। মানে আমাদের 1 মিনিট সময়ের মধ্যেই চাকরির পরীক্ষায় একটা কোশ্চেনের অ্যানসার দিতে হবে, আমরা কিন্তু অনন্ত সময় পাবো না। সুতরাং আমাদেরকে অবশ্যই কৌশলী হতে হবে। যতটুকু জ্ঞান আমাদের চাকরি পরীক্ষার জন্য প্রয়োজন আমরা তাই নিয়ে কিন্তু ক্লাস করছি, তাই না? সেটাই।
সুতরাং মানে আমরা সব বিষয়ে কৌশলী জ্ঞান অর্জন করব। দেখুন রিপিট করছি, কারা কারা সাব অর্ডিনেট ক্লজ মার্কার। প্রথমেই বলেছি 9টি WH ওয়ার্ড, তার সঙ্গে আছে দ্যাট 10টি, এর সঙ্গে কি আছে অ্যাজ, সিন্স, দো, অলদো, ইফ, আনলেস, টিল, আনটিল। ঠিক আছে, তার সঙ্গে লিখুন নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড। হ্যাঁ, তো নো সুনার লিখুন, স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি লিখুন, অসুবিধা নাই, দেখে চিনতে পারলেই মানে হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখুন বিফোর, আফটার, লেস্ট, হোয়াইল। লিখুন সবাই বিফোর, আফটার, লেস্ট, হোয়াইল। বাস, আর শেখার প্রয়োজন নেই, এই কয়টি মাথায় রাখুন, তাতেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, লিখে ফেলুন, এই কয়টি মাথায় রাখুন, তাতেই আপনি বুঝতে পারবেন যে এরা সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। আরো আছে, দরকার নেই, ঠিক আছে, আরো আছে, প্রয়োজন নেই, আপাতত আপনি এগুলো মাথায় রাখুন। থ্যাংক ইউ। এগুলো মাথায় রাখলেই আপনার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। লিখুন কোঅর্ডিনেট ক্লজ মার্কার্স। কোঅর্ডিনেট ক্লজ মার্কার্স অর্থাৎ কি কি ক্লজ দেখলে আপনি নিশ্চিত হবেন যে এটি একটি কোঅর্ডিনেট ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা, কি কি শব্দ দেখে আপনি নিশ্চিত হবেন যে এটি একটি কোঅর্ডিনেট ক্লজ? প্রিয় শিক্ষার্থীরা, খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন, কোঅর্ডিনেটিং কনজাংশন গুলোই কোঅর্ডিনেট ক্লজ মার্কার। ঠিক আছে, বেশি বেশি আশা, পরীক্ষায় আসা যে উদাহরণ, সেখান থেকে আমি অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ গুলো বোর্ডে লিখছি। লিখুন এন্ড, অর, বাট, ইয়েট। লিখুন সবাই এন্ড, অর, বাট, ইয়েট। সবাই লিখুন এন্ড, অর, বাট, ইয়েট। সবাই লিখে ফেলুন প্রিয় শিক্ষার্থী, এন্ড, অর, বাট, ইয়েট। লিখেছেন? লিখুন আদারওয়াইজ, হাউএভার, otherwise, however, moreover। সবাই লিখুন, লিখুন so, therefore, so, therefore, on the other hand। সবাই লিখুন so, therefore, on the other hand। either or, neither nor, not only but। বাস, এই কয়টি আপনি মাথায় রাখুন প্রিয় শিক্ষার্থী, এই কয়টি আপনি মাথায় রাখুন। ফ্যান বয়েজ, থ্যাংক ইউ সুজন শর্মা। ফ্যান বয়েজ এর সঙ্গেও আমি বাড়তি কিছু অ্যাড করেছি, ধন্যবাদ সুজন শর্মাকে। ফ্যান বয়েজ এর সঙ্গেও আমি বাড়তি কিছু অ্যাড করেছি। দেখুন প্রিয় শিক্ষার্থীরা, and, or, but, yet, otherwise, however, moreover, so, therefore, on the other hand, either or, neither nor, not only but also। এই কয়টি মার্কার দেখে আপনি চিনে নেবেন যে এটি কোঅর্ডিনেট ক্লজ মার্কার। এদের দ্বারা যে ক্লজটা তৈরি হবে তারাই হবে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, লিখে নিন খুব দ্রুত। তাহলে এক নম্বরে আমরা শিখলাম প্রিন্সিপাল ক্লজ এর মার্কার নেই। দুই নম্বরে আমরা শিখলাম সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দেখে সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হয়। আর তিন নম্বরে আমরা শিখলাম কোঅর্ডিনেট ক্লজ মার্কার দেখে কোঅর্ডিনেট ক্লজ চিনতে হয়। কষ্ট করে লিখে নিন।
একটু কষ্ট করে লিখে নিন প্রিয় শিক্ষার্থী। প্রিন্সিপাল ক্লজের কোনো মার্কার নেই। নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দেখে চিনে নিব সাবঅর্ডিনেট ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ মার্কার দেখে কোঅর্ডিনেট ক্লজ চিনে নিব। ওকে, আশা করি আপনার লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ সময় আমরা যা শিখেছি অত্যন্ত দুঃখের সঙ্গে বলবো এই বিষয়গুলো ছিল পুরোপুরি বেসিক, অর্থাৎ চাকরির পরীক্ষায় এখান থেকে তেমন কোনো কোয়েশ্চেনই আসার সম্ভাবনা নেই। চাকরির পরীক্ষায় ক্লজ নির্ণয় করতে আসে, রিপিট করছি, 38 বিসিএস 40 বিসিএস একটি বিসিএস পরপরই ক্লজ নির্ণয় করতে আসে, বা অনেক সময় দেখা যায় যে প্রায় সিরিয়ালি কয়েকটা বিসিএস এই ক্লজ নির্ণয় করতে এসেছে। সুতরাং এই পর্যন্ত যে নলেজগুলো আমাদের মস্তিষ্কে জায়গা পেল এগুলো বেসিক নলেজ। আমাকে ক্লজ নির্ণয় করা শিখতে হবে, কোনটি কোন ধরনের ক্লজ, এবং আপনার জানা থাকতে হবে যে পরীক্ষার খাতায় আপনাকে কনফিউজ করার জন্য যেগুলো ক্লজ না সেগুলোর নামও দিয়ে দিয়ে আপনাকে কি করা হবে, কনফিউজ করা হবে। সুতরাং আগামী কিছুক্ষণ সময় আপনি আরো দ্বিগুণ মনোযোগ দিয়ে এই ক্লাস করবেন এই প্রত্যাশা করছি। ওকে, দ্বিগুণ মনোযোগ প্রত্যাশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, ঢুকে যাচ্ছি আরো গুরুত্বপূর্ণ কঠিন আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, জেনে নেবেন, 1, প্রিন্সিপাল এর কোনো ক্লাসিফিকেশন নেই। 3, কোঅর্ডিনেটিং ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই। সেকেন্ড টাইপ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এর ক্লাসিফিকেশন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, খুব ঠান্ডা মাথায় শিখে নিব সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। খুব ঠান্ডা মাথায় শিখে নিব সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। রিপিট করছি প্রিয় শিক্ষার্থী, প্রিন্সিপাল ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই। রিপিট করছি, কোঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই। সাবঅর্ডিনেট ক্লজ এর ক্লাসিফিকেশন আছে। প্রিয় শিক্ষার্থী, সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3টি ভাগে বিভক্ত। 1 নাউন ক্লজ, 2 অ্যাডজেক্টিভ ক্লজ, 3 অ্যাডভার্ব ক্লজ। লিখে নিন কষ্ট করে। তো চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার শতকরা 90 ভাগই হচ্ছে প্রশ্ন আসে নিচের আন্ডারলাইন করা ক্লজটি কোন ক্লজ। অপশনের মধ্যে নাউন ক্লজ দেওয়া থাকে, অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া থাকে, অ্যাডভার্ব ক্লজ দেওয়া থাকে, তার সঙ্গে প্রিপোজিশন ক্লজ দেওয়া থাকতে পারে, ভার্ব ক্লজ দেওয়া থাকতে পারে, কনজাংশন ক্লজ দেওয়া থাকতে পারে। জাস্ট আপনাকে বিভ্রান্ত করার জন্য এই ভার্ব ক্লজ, এই কনজাংশন ক্লজ, এই প্রিপোজিশন ক্লজ, এই সমস্ত নামগুলোতে এর কোনো অস্তিত্ব বাস্তবে নেই। প্রিয় শিক্ষার্থী, আপনি জেনে রাখুন মাত্র 3 ধরনের সাবঅর্ডিনেট ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। এর বাইরে কোনো সাবঅর্ডিনেট ক্লজ নেই। এর বাইরে চাকরির পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে নেহাতি আপনাকে বিভ্রান্ত করার জন্য এই ক্লজগুলোর নাম দেয়। এখন থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকে পড়ছি। আমাকে শিখতে হবে কোন ক্লজটি নাউন ক্লজ, কোন ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং কোন ক্লজটি অ্যাডভার্ব ক্লজ। এইটা শেখা খুব জরুরি। চাকরি পরীক্ষায় ক্লজ থেকে কোশ্চেন আসলে 90 ভাগ কোশ্চেনই এখান থেকে আসে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমার এই মুহূর্তের আলোচ্য বিষয় নাউন ক্লজ। সবাই শিরোনাম লিখুন, নাউন ক্লজ। সবাই শিরোনাম লিখুন, নাউন ক্লজ।
সবাই শিরোনাম লিখুন নাউন ক্লজ। প্রিয় শিক্ষার্থী শিরোনাম লিখুন সবাই নাউন ক্লজ। হ্যালো, আচ্ছা আপা একটু পরে কথা বলি, অনলাইন ক্লাস নিতেছি, একটু পরে কথা বলি। দুঃখিত প্রিয় শিক্ষার্থী। ওকে, আচ্ছা সবাই শিরোনাম দেখতে পেরেছেন আশা করি। হ্যাঁ, নাউন ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। আপনার কাছে এই মুহূর্তে মস্তিষ্কটা জ্যাম মনে হতে পারে, আপনার কাছে মনে হতে পারে যে নাউন ক্লজ জিনিসটা আসলে কি। কোনো দুশ্চিন্তা, কোনো জ্যাম মাথার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। খুব ঠান্ডা মাথায় মনে রাখেন, নাউন যে যে কাজ করে, নাউন ফ্রেজও হুবহু একই কাজই করে, নাউন ক্লজও হুবহু একই কাজ করে। খুব সিম্পল, জাস্ট আপনি মাথায় রাখেন, এক নাউন ক্লজ নাউনের মতো আচরণ এবং কাজ করে। লিখুন সবাই, লিখে নিন, লিখুন সবাই নাউন ক্লজ নাউনের মতো আচরণ এবং কাজ করে। লিখে রাখুন সবাই, নাউন ক্লজ নাউনের মতো আচরণ এবং কাজ করে। নাম্বার 2 লিখুন, লিখুন দ্যাট, হোয়ার, হোয়াট, হু দ্বারা নাউন ক্লজ অনেক ক্ষেত্রেই চেনা যায়। লিখুন অনেক ক্ষেত্রেই, লিখুন সবাই দ্যাট, কষ্ট করে লিখুন, অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, অনেক ক্ষেত্রে। আমি কি বলেছি? অনেক ক্ষেত্রে। লিখুন অনেক ক্ষেত্রে দ্যাট, হোয়ার, হোয়াট, হু দ্বারা চিহ্নিত হয়। দ্যাট, হোয়ার, লিখুন সবাই দ্যাট, হোয়ার, হোয়াট, হু, হোয়াট, হু দ্বারা চিহ্নিত হয়। মানে কি স্যার? যদি দেখি যে আন্ডারলাইন করা আছে, সেই আন্ডারলাইন দ্যাট দিয়ে শুরু হয়েছে, যদি দেখি হোয়ার দিয়ে শুরু হয়েছে, যদি দেখি আন্ডারলাইন হোয়াট দিয়ে শুরু হয়েছে, যদি দেখি আন্ডারলাইন হু দিয়ে শুরু হয়েছে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আমরা মনে করে নেব হয়তোবা নাউন ক্লজ হতে পারে। রিপিট করছি স্যার, রিপিট করছি, অনেক ক্ষেত্রেই দ্যাট, হোয়ার, হোয়াট, হু দ্বারা চিহ্নিত হয়। মানে কি? শুরু হয়েছে ক্লজটি, আন্ডারলাইন করা অংশটি, ক্লজটি শুরু হয়েছে দ্যাট দিয়ে, আন্ডারলাইন অংশটি, ক্লজটি শুরু হয়েছে হোয়ার দিয়ে, হোয়াট দিয়ে বা হু দিয়ে, তাহলে আমরা মনে করে নিতে পারি হয়তোবা এটি নাউন ক্লজ হতে পারে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। নাম্বার 3 দেখুন সবাই, আমার আজকের এই ক্লাস করার পর নাউন ক্লজ এর উপর আপনার যে ভয় ভীতি কেটে যাবে। প্রিয় শিক্ষার্থী একদম ফ্র্যাঙ্কলি কিছু কথা বলি, খুব মনোযোগ দিবেন। বাজারের ভালো ভালো গ্রামার বইতে আপনি যদি এই নাউন ক্লজ পড়তে যান, আপনাকে একদম একটা মানসিক চাপের মধ্যে পড়ে যেতে হবে। ওই চাপটা আমরা শিক্ষকরা যারা আপনাদেরকে পড়াচ্ছি, আমরা ওই চাপটা নিব। আপনাদের এই চাকরির পরীক্ষার্থীদের জন্য এই চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরীক্ষার হলে যদি আপনি বাজারে একটা ভালো গ্রামার বইয়ে থেকে নাউন ক্লজ পড়ে গিয়ে অ্যান্সার করতে যান, আপনি খুব বিপদে পড়বেন। কারণ একটা কোশ্চেনের জন্য আপনি অসংখ্য সময় কিন্তু পাবেন না। যেমন আমার এক শিক্ষার্থী এখানে কমেন্টসে লিখেছেন, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রেপোজিশনের কমপ্লিমেন্ট হিসেবে, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ইত্যাদি হিসেবে নাউন ক্লজ ব্যবহৃত হয়। পরীক্ষার হলে আপনার মাথা খুব গরম থাকে, আপনার কি আসলে পরীক্ষার হলে ধরার কি অবকাশ আছে কিনা যে এটা সাবজেক্ট হয়েছে কিনা, এটা অবজেক্ট হয়েছে কিনা, এটা প্রেপোজিশনের কমপ্লিমেন্ট হয়েছে কিনা, এটা ভার্বের কমপ্লিমেন্ট হয়েছে কিনা। ইউ উইল বি ভেরি টেন্সড। সো এত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমি কিছু সহজ ফর্মুলা লিখে দিচ্ছি আমার মতো করে, জাস্ট এগুলো মাথায় রাখবেন, পরীক্ষার হলে এইগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাআল্লাহ আপনি নাউন ক্লজ চিনবেন। কোনো ভুল নেই ইনশাআল্লাহ, কনফার্ম, একদম কনফার্ম। আপনার আজকের এই মুহূর্ত থেকে বইয়ের বাড়তি চাপ দূর করে ফেলুন। আপনাকে চিনতে হবে না সাবজেক্ট হিসেবে, আপনাকে চিনতে হবে না অবজেক্ট হিসেবে, আপনাকে চিনতে হবে না ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে, আপনাকে চিনতে হবে না যে অন্য কোনো কিছু হিসেবে এই নাউন বসেছে কিনা। জাস্ট আপনি আমার 4 থেকে 5টি বাক্য লিখে নিন, ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন। ওকে ওকে ফাহমিদা শম্পা, আমি আপনার টেনশনটা কমাই দিচ্ছি, একটু খেয়াল করবেন। ফাহমিদা শম্পা, আমি কিন্তু আপনার টেনশন কমাই দিচ্ছি, আপনি একটু মানে টেনশন ফ্রি অবস্থায় লেখেন। নাম্বার 3 লিখুন, নাম্বার 3 লিখুন, অ্যাডজেক্টিভ এর পর সাধারণত নাউন ক্লজ বসে। লিখে ফেলুন সবাই, অ্যাডজেক্টিভ এর পর সাধারণত নাউন ক্লজ বসে। 1 নম্বরে লিখেছিলাম নাউনের মতো আচরণ এবং কাজ করে। 2 নম্বরে লিখেছিলাম দ্যাট, হোয়ার, হোয়াট, হু দ্বারা চিহ্নিত হয়। নাম্বার 3 লিখেছি অ্যাডজেক্টিভের পর নাউন ক্লজ সাধারণত বসে। নাম্বার 4 লিখুন, নাম্বার 4 লিখুন বি ভার্ব এর পর সাধারণত নাউন ক্লজ বসে। নাম্বার 5 লিখে ফেলুন, সবাই লিখে ফেলুন, প্রিপোজিশন এর পর সাধারণত নাউন ক্লজ বসে। দেখুন সবাই, লাস্ট ওয়ান, 6 নাম্বার রুলস। 6 নাম্বার রুলস, আন্ডারলাইন অংশটি যদি ইট দ্বারা প্রতিস্থাপন করা যায় তবে তা নাউন ক্লজ। লিখুন, আন্ডারলাইন অংশটি যদি ইট দ্বারা প্রতিস্থাপন করা যায় তবে তা নাউন ক্লজ। প্লিজ লিখে ফেলুন, কষ্ট করে লিখে ফেলুন প্রিয় শিক্ষার্থীরা। 1 নম্বরে লিখেছি নাউন ক্লজ নাউনের মতো আচরণ এবং কাজ করে। 2 নম্বরে কি লিখেছি দ্যাট, হোয়ার, হোয়াট, হু দ্বারা নাউন ক্লজ সাধারণত চিহ্নিত হয়। অর্থাৎ আন্ডারলাইন অংশ যদি দ্যাট দিয়ে শুরু হয়, হোয়ার, হোয়াট, হু দিয়ে শুরু হয়, তাহলে আমরা ভাবতে পারি যে নাউন ক্লজ হতে পারে। নাম্বার 3 লিখেছি অ্যাডজেক্টিভ এর পর নাউন ক্লজ বসে। নাম্বার 4 লিখেছি বি ভার্বের পর নাউন ক্লজ বসে। নাম্বার 5 লিখেছি প্রিপোজিশনের পর নাউন ক্লজ বসে। নাম্বার 6 লিখেছি আন্ডারলাইন অংশটি যদি ইট দ্বারা প্রতিস্থাপন করা যায় তবে তা নাউন ক্লজ। ওকে, থ্যাংক ইউ। এবার একদম চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আসা উদাহরণকে দিয়ে আমরা আজকে এই নাউন ক্লজের উদাহরণকে সাজিয়েছি। একটু কষ্ট করে হাল ধরে থাকুন, খুব ঠান্ডা মাথায়, মাথায় একটু গরম করা যাচ্ছে না, একটুও না, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। আমরা আজকের ক্লাসটি 100% সাকসেসফুল করে তুলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। লিখছি প্রথমেই লিখছি কয়েকটি উদাহরণ। 1, his family was happy that he was returning home. First উদাহরণ, his family was happy that he was returning home.
প্রিয় শিক্ষার্থী খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন, একটু মাথা গরম করা যাবে না। His family was happy that he was returning home. চাকরির পরীক্ষায় আন্ডারলাইন করা আছে that he was returning home. চাকরির পরীক্ষায় আন্ডারলাইন করা আছে that he was returning home. ধরুন এই প্রশ্নটি চাকরির পরীক্ষায় এসেছে, his family was happy that he was returning home, আন্ডারলাইন করা আছে that he was returning home, এটি কোন ক্লজ? সূত্রে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাপি মানে কি? সুখী, এটি একটি অবস্থা। নিঃসন্দেহে হ্যাপি একটি অ্যাডজেক্টিভ। আমরা এই মাত্রই সূত্র শিখেছি, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ক্লজ থাকে সাধারণত তা নাউন ক্লজ হয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ক্লজ থাকে সাধারণত তা নাউন ক্লজ হয়। এই মাত্র আমরা সূত্র শিখেছি, যদি দ্যাট দিয়ে কোনো ক্লজ শুরু হয় তবেও তা নাউন ক্লজ হয়। আমার অ্যাডজেক্টিভের পরে এই ক্লজটি অবস্থিত, আবার এই ক্লজটি দ্যাট দ্বারা শুরু হয়েছে, সুতরাং আমি শতভাগ নিশ্চিত যে এই ক্লজটি আর কিছু নয়, সে হচ্ছে নাউন ক্লজ। আমরা বুঝতে পেরেছি আশা করি। লিখে ফেলুন। থ্যাংক ইউ। দুই ভাবে আমরা এটাকে চিনতে পারলাম, অ্যাডজেক্টিভের পর আছে। প্রিয় শিক্ষার্থী, দুই ভাবে আমরা চিনতে পেরেছি এটি নাউন ক্লজ। এক অ্যাডজেক্টিভ, দুই দ্যাট। অ্যাডজেক্টিভের পরে আছে তাই নাউন ক্লজ, দুই দ্যাট দিয়ে শুরু হয়েছে তাই নাউন ক্লজ। এবার একটু ছোটবেলার পড়ায় ফিরে যাই। অ্যাডজেক্টিভের সংজ্ঞা দিন তো। যে ওয়ার্ড কোন নাউন বা কোন প্রোনাউনের পূর্বে বসে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বলে সেই হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে স্যার অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে। সুতরাং অ্যাডজেক্টিভ কোথায় বসেছে? নাউনের পূর্বে বসেছে। আর এটি আজকে শুধু ওয়ান ওয়ার্ড কোন নাউন নয়, গোটাটা হচ্ছে কি একটি নাউন ক্লজ। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ইব্রাহিমকে বুঝতে পারার জন্য। রিপিট করছি, খুব মনোযোগ দিবেন প্রিয় শিক্ষার্থী। ঠিক আছে, আপনাদের মানে মেহেদী ভাই মানে ক্লজের ক্লাসটি নিয়ে খুব চিন্তিত আছেন, কারণ ক্লজ বেশ একটি কঠিন টপিক। ঠিক আছে, এই ক্লজ বোঝা এবং বোঝানো দুই কিন্তু কঠিন ব্যাপার। ক্লজ বোঝাও কঠিন, বোঝানোও কঠিন। ঠিক আছে, সকল শিক্ষকই যে ক্লজ ভালো বোঝাতে পারবেন তাও কিন্তু না। ঠিক আছে, এই ক্লজ ভালো বোঝাতে হলে কিন্তু একটু বেশি দক্ষতা অর্জন করতে হয়। ঠিক আছে, তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবেন অ্যাডজেক্টিভের পর বসেছে এবং দ্যাট দিয়ে শুরু হয়েছে, নিঃসন্দেহে এটি কি? নাউন ক্লজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, দ্বিতীয় উদাহরণে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী। লিখুন, দ্বিতীয় উদাহরণে যাচ্ছি। দেখুন সবাই, হার প্রবলেম ওয়াজ দ্যাট শি ডিডন্ট প্র্যাকটিস ইনাফ। একটা মেয়ের কথা বলা হচ্ছে, তার সমস্যাটা কি? সে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করে। একটা মেয়ের কথা বলা হচ্ছে, তার সমস্যাটা কোথায়? সে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করে না। দেখি উদাহরণটা। হার প্রবলেম ওয়াজ that she did not practice enough. লিখুন সবাই। Her problem was that he did not practice enough. ধন্যবাদ মিতু, খুশি হলাম। পাম দিলেন কিনা জানি না মিতু, কিন্তু খুশি হয়েছি আমি। ওকে, হার প্রবলেম ওয়াজ দ্যাট শি ডিড নট প্র্যাকটিস ইনাফ। খেয়াল করুন তো প্রিয় শিক্ষার্থী, ওয়াজটা কি? একটি বিভাগ। আমরা কি সূত্র জানি? বি ভার্বের পরে বসে নাউন ক্লজ। আমরা এটাও সূত্র জানি,
দ্যাট দিয়ে শুরু হলেও নাউন ক্লজ। সুতরাং নির্দ্বিধায় এটা হচ্ছে কি নাউন ক্লজ। অতি দ্রুত লিখে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ অপি। ওকে মাইশা, ধন্যবাদ। আচ্ছা, এর পরের নাম্বারে আমরা শিখেছিলাম প্রেপোজিশনের পর নাউন ক্লজ বসে। একটু উদাহরণ দিচ্ছি। আমরা শিখেছিলাম প্রেপোজিশনের পরেও নাউন ক্লজ বসে। দেখুন প্রিয় শিক্ষার্থী, খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন, খুব ঠান্ডা মাথায় খেয়াল করুন। ধন্যবাদ ইব্রাহিম। আমরা শিখেছিলাম প্রেপোজিশনের পরেও নাউন ক্লজ বসে। ধরুন একটা লোক কিছু কাজ করছে আর আমি সেই কাজে তাকে উৎসাহিত, অনুপ্রাণিত করেছি, তাকে ইনসিস্ট করেছি, এগিয়ে নিয়েছি, তাই না? ওকে, তাহলে কি ঘটবে বাক্যটা খেয়াল করি। লিখুন সবাই, আই insisted on what he did. I insisted on what he did. I insisted on ফাহমিদা শম্পা, পাম এমন একটি জিনিস ইহা দুনিয়ার সবাইকেই দেওয়া যায়। ঠিক আছে, অসুবিধা নাই। ঠিক আছে, অসুবিধা নাই। আমি বুঝতে পেরেছি যে আপনারা মন থেকেই বলছেন, পাম দিয়েছেন। থ্যাংক ইউ। ওকে, I insisted on what he did. ওকে, খেয়াল করুন তো প্রিয় শিক্ষার্থী, on একটি প্রেপোজিশন, তাই না? আচ্ছা, আর তারপরে দেওয়া আছে কি একটি ক্লজ। ওকে, তাহলে যেহেতু প্রেপোজিশনের পরে বসেছে তাই এটি একটি নাউন ক্লজ, যেহেতু হোয়াট দিয়ে শুরু হয়েছে তাই এটি একটি নাউন ক্লজ নিঃসন্দেহে। আজকে শেষ উদাহরণে যাচ্ছি। সবাই লিখে ফেলুন কষ্ট করে। আজকে শেষ উদাহরণে যাচ্ছি। এটি একটি শর্টকাট কৌশল। আজকে শেষ উদাহরণটি একটি শর্টকাট কৌশল এবং এই কৌশলটি খুব কাজে দিবে শুধুমাত্র পরীক্ষার হলে। এই কৌশলটি কাজে দিবে শুধুমাত্র পরীক্ষার হলে। ঠিক আছে, আর অন্য কোথাও এই কৌশল তেমন কোনো কাজে দিবে না। এই শর্টকাট, এই সূত্রটি শুধুমাত্র পরীক্ষার হলে কাজে দিবে। ওকে প্রিয় শিক্ষার্থী, একটি বাক্য লিখছি। ধরুন তাসির নামক একজন ব্যক্তি তার বন্ধুদেরকে কিছু কথা বলেছে। তাসির নামক একজন ব্যক্তি তার বন্ধুদেরকে কিছু কথা বলেছে আর তার ওই কথাগুলো তার বন্ধুদেরকে খুব সুখী করেছে, খুশি করেছে, আনন্দিত করেছে। তাসির নামক এক ব্যক্তি তার বন্ধুদেরকে কিছু কথা বলেছে আর ওই কথাগুলোই বন্ধুদেরকে আনন্দিত করেছে। এই বাক্যটি আমরা এখন লিখব। লিখুন সবাই, হোয়াট, সবাই লিখুন কষ্ট করে। হোয়াট তাসিন লিখুন সবাই, হোয়াট তাসিন said made his friends happy। একটি বাক্য, হোয়াট তাসিন said made his friends happy। রিপিট করছি প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ মাহবুব। হোয়াট তাসিন said made his friends happy। কষ্ট করে লিখুন সবাই, হোয়াট তাসিন said made his friends happy। ওকে প্রিয় শিক্ষার্থী, আন্ডারলাইন করা আছে হোয়াট তাসিন said এর নিচে। ওকে, আমার নাউন ক্লজের সূত্রের মধ্যে আমি একটি শর্টকাট সূত্র লিখেছি। কি লিখেছি স্যার? ইট দ্বারা প্রতিস্থাপন করা গেলে তা নাউন ক্লজ। আমি সূত্রে কি লিখেছি? ইট দ্বারা
প্রতিস্থাপন করা গেলে তা নাউন ক্লজ, তাই না স্যার? এবার প্রথমত হোয়াট আছে, আপনি সন্দেহ করেছেন হোয়াট থাকলে নাউন ক্লজ হতে পারে। আর শর্টকাট বুদ্ধি এবং আপনি নিশ্চিত হতে চেয়েছেন যে আসলে নাউন ক্লজ কিনা, তাই আপনি শর্টকাট বুদ্ধি কাজে লাগাই দেন। এই যে আন্ডারলাইন করা আছে হোয়াট তাসিন সেড, আপনি ভুলে যান, আপনি এর পরিবর্তে বসায় দেন ইট। দেখুন তো স্যার, ইট মেড হিজ ফ্রেন্ডস হ্যাপি, নিঃসন্দেহে বাক্য হয়েছে। রিপিট করছি স্যার, ইট মেড হিজ ফ্রেন্ডস হ্যাপি, ইহা তাহার বন্ধুদেরকে আনন্দিত করলো, ইহা তাহার বন্ধুদেরকে খুশি করলো। ইট মেড হিজ ফ্রেন্ডস হ্যাপি, ইহা তাহার বন্ধুদেরকে কি করলো? খুশি করলো। সুতরাং পুরা ক্লজের পরিবর্তে ইট দ্বারা প্রতিস্থাপন করা গেল এবং ইট দ্বারা প্রতিস্থাপন করার পর বাক্য হলো। যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন করা যায়, নির্দ্বিধায় এটি একটি নাউন ক্লজ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, লিখে নিন, অতি দ্রুত লিখে নিন, অতি দ্রুত লিখে নিন। যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন করা গেল, সুতরাং এটি একটি নাউন ক্লজ। এমনিতেও আমরা হোয়াট দেখে চিনেছিলাম যেটি হয়তো বা নাউন ক্লজ হবে। যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন করা গেল, সুতরাং আচ্ছা ধন্যবাদ, অসুবিধা নাই ইব্রাহিম, মানে আপনার কাছে এই ক্লজ আইটেমটা কঠিন ছিল হয়তো, ঠিক আছে? আপনি মানে একজন ভালো স্টুডেন্ট আমার বিশ্বাস। অন্য সকল ক্লাসের যাহা যাহা পড়াশোনা ছিল আপনি আল্লাহর রহমতে তা আগে থেকে পারতেন, ওই জন্য মানে আগের ক্লাসগুলো মানে যতটুকু না এনজয় করতে পেরেছেন, আজকে তার চেয়ে বেশি এনজয় করতে পারার একটাই কারণ, এটা আপনার কাছে বেশি কঠিন ছিল, আর কিছু না। সব ক্লাসই আমার মোটামুটি একই রকম, ঠিক আছে? আমি কোন ক্লাসে খুব যে ভালো পড়াই ঠিক তা না, আবার কোন ক্লাসে যে একদম ফাঁকি দেই ঠিক তা না। আমি আমার মার্ক অনুযায়ী চেষ্টা করি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা খেয়াল করুন সবাই, ইট দ্বারা প্রতিস্থাপন করতে পেরেছি, তাই নাউন ক্লজ। আবার হোয়াট দিয়ে বাক্য শুরু হয়েছে, তাই নাউন ক্লজ। আবার যদি আপনি সেই আপনার বড় বড় গ্রামার বইয়ের সূত্র অনুযায়ী চিন্তা করেন যে বাক্যের সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্লিজ খুব ঠান্ডা মাথায় খেয়াল করবেন। ইট দ্বারা প্রতিস্থাপন করতে পেরেছেন, তাই নাউন ক্লজ। 2 হোয়াট দিয়ে শুরু হয়েছে, তাই নাউন ক্লজ। আর 3 আপনি যে আপনার মোটা বই আছে ওই বইতে শিখেছেন যে বাক্যের সাবজেক্টের অবস্থানে নাউন ক্লজ বসে, সুতরাং দেখুন আজকে বাক্যের সাবজেক্টের অবস্থানে কিন্তু নাউন ক্লজ বসছে, তাই এটি নাউন ক্লজ। সুতরাং আশা করি আপনারা মোটামুটি ভাবে বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে একটা কথা বলি, দয়া করে আজকের এই রেকর্ডেড ক্লাসটি দেখবেন, নোট তৈরি করবেন, আর বন্ধুদেরকে বলবেন আজকের এই রেকর্ডেড ক্লাসটি না দেখে তারা যেন আগামীকালের ক্লাস করতে না আসে। প্লিজ আজকের এই ক্লাস যারা দেখবে না তারা যেন আগামীকালের ক্লাসটি না করে, কারণ হচ্ছে আজকের ক্লাসটি না দেখলে আগামীকালের ক্লাস কিচ্ছু বুঝতে পারবে না। কনফার্ম, আজকের ক্লাসটি আগে দেখবে, তারপর যেন আগামীকালের ক্লাসটি করে, এছাড়া দয়া করে তারা যেন ক্লাস না করে। যদি তারা আজকের ক্লাস না দেখে আগামীকালের ক্লাসটি করে, তাহলে কি হবে? আজকে আমি আপনাদের যতটুকু ভালোবাসা পাচ্ছি, আগামীকালকে দেখা যাবে যে আমার প্রতি আপনারা কি হয়ে গেছেন, বিরূপ ধারণা পোষণ করছেন। আপনারা মনে করবেন যে স্যার মনে হয় কিচ্ছু করাইতে পারে না, কিচ্ছু বোঝাইতে পারে না, এমনটি করা যাবে না। সুতরাং আমার স্বার্থে আজকের ক্লাসটি দেখবেন, তারপর আগামী ক্লাসটি দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আগামী ক্লাসে একদম চাকরির পরীক্ষায় আসা উদাহরণগুলো নিয়ে আমি কথা বলবো, এবং আগামী ক্লাসে আমি আপনাদেরকে অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ খুব চমৎকার ভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো সবার জন্য দোয়া রইল, ভালো থাকেন। আজকের ক্লাসে নোট তৈরি করেন এবং বন্ধুদেরকে বলে দিবেন, প্রয়োজনে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, প্লিজ প্রয়োজনে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন আজকের এই রেকর্ডেড ক্লাসটি দেখে, তারপর যেন তারা আগামী সোমবারের ক্লাসটি করে, নাহলে কিন্তু স্যারের বদনাম হয়ে যাবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, দোয়া রইল। আর পাওয়ার পাবলিকেশন এবং পাওয়ার গ্রুপের প্রতি শুভকামনা রইল, শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।